ডেমো ট্রেন মেরামতের নামে কোটি কোটি টাকা হরিলুট। শর্ত ভেঙে ২৯ দেশি প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ। ২ লাখ টাকার যন্ত্রাংশের দাম দেখানো হয় ৪২ লাখ টাকা। শীতের কবলে গোটা দেশ, হাসপাতালগুলোতে বেড়েই চলেছে শিশু রোগীর সংখ্যা। বাড়তি সতর্কতার পরামর্শ। গার্মেন্টস নির্ভরতা কমাতে ভারী শিল্পের দিকে ঝুঁকছে সরকার। ২৮ অর্থনৈতিক অঞ্চলকে দ্রুত উৎপাদনে নেয়ার চেষ্টা। অর্থনৈতিক কূটনীতির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর। নওগাঁর মোকামে ভরা মৌসুমে কেজিতে ৭ টাকা পর্যন্ত বেড়েছে চালের দর। ব্যবসায়ীদের দুষছেন কৃষকেরা, ধানের সংকটের অজুহাত। এবং ফাইজার মডার্নার পর যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসনের টিকা। সংক্রমণ ঠেকাতে আবারও কঠিন লকডাউনে ব্রিটেনের বিভিন্ন শহর। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। ডেমো ট্রেন মেরামতের নামে হরিলুট চলছে। ২ লাখ টাকা দামের যন্ত্রাংশ কেনা হয়েছে ৪২ লাখ টাকায়। ইঞ্জিনের বিশেষ মেরামতের নামে ৮ কোটি ২৫ লাখ টাকার সীমাহীন লুটপাটের অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। মালামাল কেনা হয়েছে ১০ থেকে ২০ গুণ বেশি দামে। এসব অভিযোগ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে। তবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। নাজমুস সালেহের রিপোর্ট। ২০১৩ সালে ৬৫৪ কোটি টাকায় ২০টি ডেমো ট্রেন কেনার পর থেকেই বিকল হতে শুরু করে। ২০১৮-১৯ অর্থ বছরে ৮ কোটি ২৫ লাখ টাকায় ১৭টি ডেমো ট্রেনকে বিশেষ মেরামত ওভারহোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশে ডেমোর কোনো ওয়ার্কশপ, যন্ত্রপাতি কিংবা মেকানিক না থাকায় চুক্তিতে শর্ত থাকলেও ডেমো উৎপাদনকারী চাইনিজ প্রতিষ্ঠান টাংশেনকে রাখা হয়নি মেরামতে। আবার এর ইঞ্জিন নির্মাতা জার্মানির প্রতিষ্ঠান ম্যানের কাছ থেকেও কেনা হয়নি কোনো যন্ত্রাংশ। শর্ত ভঙ্গ করে দুটি কাজই দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ফারুক মেটাল ইঞ্জিনিয়ারিংকে, যাদের কোনো অভিজ্ঞতাই নাই। চায়না বা জার্মানির কেউ তাদের প্রতিনিধি বা কোনো তাদের প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা তারা কেউ এখানে ছিল না। ডেমোর জন্য কোনো ওয়ার্কশপ নাই, এবার আমরা নিজেরাই শিখি, এগুলা কোনো ট্রেনারও নাই। ৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে মেরামত করা হলেও এখনও ডেমোগুলো নানা সমস্যায় জর্জরিত। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কেনা হয়েছে যা নিম্নমানের বলে অভিযোগ ডেমো মেকানিকদের। ইঞ্জিনে কিছু প্রবলেম দেখা দেয়, যেমন আপনার ওই ডিসিলিং পড়ে যায়, অনেক সময় আমাদের হাওয়া লিক হয়ে যায়। ইলেকট্রিক্যাল পার্টসের কারণে আপনার ওই মাঝে মাঝে একটু ট্রাবল দিতেছে। সম্প্রতি ডেমো মেরামতে দুর্নীতির অভিযোগ দুদকেও দেয়া হয়েছে। সেখানে বলা হয় প্রতিটি যন্ত্রাংশ কেনা হয়েছে ২০ গুণ পর্যন্ত বেশি দামে। চালকের সামনে থাকা ২ লাখ টাকা দামের হিউম্যান মেশিন ইন্টারফেস বা HMI যন্ত্রাংশ কেনা হয়েছে ৪২ লাখ টাকায়। একইভাবে ২ লাখ টাকার গেটওয়ে মডিউল কিনা হয়েছে ১২ লাখ টাকায়, আর ১৭,০০০ টাকার জাম্পার কেবল কিনা হয়েছে ৩.৫ লাখ টাকায়। এসব অভিযোগ রেলের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, যিনি সে সময় যুগ্ম মহাপরিচালক মেকানিক্যাল ছিলেন। জাম্পার কেবল ওখানে কেনা হচ্ছে $৪৫০০, বাংলাদেশের টাকায় প্রায় ৩.৫ লাখ টাকা। এটাও আমি না দেখে বলতে পারবো এটা কখন কেনা হয়েছে, কোথায় কেনা হয়েছে, কারা কিনেছে, কবে কিনেছে, এটা পরিষ্কার না জেনে বলতে পারবো। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। কোনো পার্টিকুলার বিষয়ে যদি কোনো স্পেসিফিক কোনো এলিগেশন বা কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে অবশ্যই আমরা সেটা খুঁটে দেখব বা আমরা সেটা দেখব। বর্তমানে ২০টি ডেমুর বেশিরভাগই বিকল হয়ে পড়ে আছে ঢাকা ও চট্টগ্রাম লোকোশেডে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পৌষের শুরুতেই উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় পঞ্চগড়ে বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। তাই রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল মানুষের। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে তাদের। সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। কুয়াশার জন্য মানুষ বাড়াইতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না, অনেক সমস্যা হয়ে গেছে। এই খেটে খাওয়া মানুষদের খুব চরম দুরবস্থা। ভালোই শীত পড়ছে, শীতে গরিব না মানুষ মরে যাচ্ছে, বুড়া ধীরা গেলে মরে যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কাজে। প্রথম দফা প্রাদুর্ভাব শুরুর সময় জনবল কমে যাওয়ায় এবার আগে থেকেই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প এলাকায় কাজ করা কর্মীদের সুরক্ষায় নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য সেবা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট।
পদ্মা সেতু প্রকল্পে কাজ করা ৫,০০০-এর বেশি কর্মীর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন ৪,২০০ দেশীয় শ্রমিক। বিভিন্ন পর্যায়ে জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের কর্মীরা কাজ করলেও সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কাজ করছেন চীনের। দেশটির ৯৮০ জন নাগরিক নিয়মিত কাজ করেন এই প্রকল্পে। তবে করোনার প্রথম দফায় সংক্রমণের সময় প্রায় ৪০০ চীনা নাগরিক নিজ দেশে নববর্ষ উদযাপন করতে গিয়ে আটকে যান। বিমান যোগাযোগ বন্ধ, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সবকিছু মিলে প্রভাব পড়ে সেতুর কাজে। এর সঙ্গে বাড়তি যোগ হয় দেশীয় ২২০০ শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া। সবকিছু মিলে ধীর হয়ে আসে প্রকল্পের কাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর বর্তমানে প্রকল্পের কাজে কর্মরত আছেন ৩,০০০ দেশীয় শ্রমিকের পাশাপাশি ৭০০ চীনা নাগরিক। দেশে চলমান দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় কর্মরত সবার জন্য নিশ্চিত করা হয়েছে ২৪ ঘন্টা আবাসিক সুবিধা। কোনোভাবে যাতে প্রকল্প এলাকায় ভাইরাস ছড়াতে না পারে সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ওখানে যারা বিদেশ থেকে আসছে তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে রাখা হচ্ছে এবং এই দেশের শ্রমিক যারা ওখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন কিন্তু শ্রমিক আসছে, ডেইলি ১০০-২০০ শ্রমিক এখানে যোগদান করে, তাদের সবার কোভিড টেস্ট করা হয়। ওখানে যারা কর্মরত আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের এই হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করিয়েছি। প্রকল্প এলাকায় কর্মরতদের জন্য সার্ভিস এরিয়ায় ২টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি সার্বক্ষণিক ৪ জন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে যারা আসছেন তাদের শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে, একই সঙ্গে করা হচ্ছে কোভিড টেস্টও। আর যারা প্রকল্পের ভিতরে কাজ করছেন তারা জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই তাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। একইভাবে প্রকল্পের ভিতরে প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে আরও একটি টিকার অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফাইজার, মডার্নার পর জনসন অ্যান্ড জনসনের তৈরি ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে ফেব্রুয়ারির মধ্যে ২ কোটি মার্কিন নাগরিককে আনা যাবে টিকার আওতায়। এরই মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে বাড়ছে চীনের ভ্যাকসিনের চাহিদা। ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে ভ্যাকসিন কার্যক্রম শুরুর পর এভাবেই নাচে গানে মেতে ওঠেন স্বাস্থ্যকর্মীরা। বহুল কাঙ্ক্ষিত টিকা পেয়ে কোভিড যুদ্ধে জয়ী হতে চান তারা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী ফাইজার বায়োনটেকের এই টিকা গ্রহণ করে ভালো আছেন বলে জানিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পর আমার ঘুম ভালোই হয়েছে, কোনো পরিবর্তন আমি লক্ষ্য করছি না। তাই সাধারণ নাগরিকদের বলবো আপনারা স্বেচ্ছায় টিকা গ্রহণ করুন। যুক্তরাষ্ট্রে ফাইজার, মডার্নার পর এবার তৃতীয় আরও একটি ভ্যাকসিন অনুমোদন পেতে পারে। জানুয়ারির মধ্যেই জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকার প্রয়োগ শুরুর ব্যাপারে আশাবাদী শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ২ কোটি মার্কিন নাগরিককে টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে। আরও একটি ভ্যাকসিন অনুমোদন পেলে এই কার্যক্রম আরও গতিশীল হবে। রোববার থেকে মডার্নার ভ্যাকসিন দেশ জুড়ে ৩,৭০০টির বেশি স্থানে সরবরাহ শুরু হয়েছে। সারা দেশে মডার্নার ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ সরবরাহ করা হবে। তুলনামূলক কম উন্নত দেশগুলোতে বাড়ছে চীনের ভ্যাকসিনের চাহিদা। দেশগুলোর প্রয়োজনের কথা মাথায় রেখে সাধ্যমতো তা পৌঁছে দিচ্ছে বেইজিং। সিনোফার্ম ও সিনোভ্যাকের ভ্যাকসিনের চাহিদা এক্ষেত্রে সবচেয়ে বেশি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আবারও কঠিন লকডাউনের মুখোমুখি লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর। গতকাল থেকে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত লকডাউনের প্রাথমিক ঘোষণা এলেও মেয়াদ আরও বাড়তে পারে। এদিকে ব্রিটেনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ব্রিটেন জুড়ে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় বড়দিন সামনে রেখে আবারও লকডাউন লন্ডন সহ বিভিন্ন শহর। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য লকডাউনের প্রথম দিন থেকে সতর্ক অবস্থায় বরিস জনসনের সরকার। ক্রিসমাসের ঠিক আগ মুহূর্তে নতুন করে জারি হওয়া এই লকডাউনের প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। থমকে গেছে জনজীবন, ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা। লকডাউনের কারণে এই খুবই খারাপ সময় যাচ্ছে, মানুষ নাই, রাস্তাঘাটে কিছু নাই, এই খুবই আতঙ্কের মধ্যে আছে আমরা ব্যবসায়ীরা। মানুষের খানির অভাব, পানির অভাব, সব কিছুর অভাব পড়ছে, মানুষ হাহাকার। ঠিক লাগে না ওই সব, এটা ভালো নয় তো। লকডাউন যখন এভরিথিং শাটডাউন। এর মধ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইউরোপের বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। করোনার দ্বিতীয় দফার ভয়াল থাবা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে বরিস জনসনের নানা পরিকল্পনা ছিল।
তবে সব পরিকল্পনাকে চোখ রাঙিয়ে করোনা এখন আগ্রাসী ভূমিকায়। লন্ডনের মতন ব্যস্ততম এই শহরে এখন নেমে এসেছে অনেকটাই শুনশান নীরবতা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। করোনা ভাইরাস সহ নানামুখী জটিলতার কারণে গার্মেন্টস নির্ভর অর্থনীতির পরিবর্তে শিল্প প্রতিষ্ঠান ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসেবে দ্রুত উৎপাদনে নেয়ার চেষ্টা চলছে 28টি ইকোনমিক জোনকে। এদিকে ইকোনমিক জোনে বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে ইকোনমিক ডিপ্লোম্যাসির দিকে নজর দিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইকোনমিক জোন নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাকওয়াত টিপু। দেশে এখন শিল্প কারখানা বলতে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের কয়েক হাজার গার্মেন্টস কারখানার পাশাপাশি রয়েছে হাতে গোনা কিছু স্টিল মিল। সমস্যার কারণে প্রায়ই জটিলতার মধ্যে পড়তে হয় গার্মেন্টস সেক্টরকে। তার সাথে সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। এই অবস্থায় শিল্প নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আমাদের লক্ষ্য হচ্ছে চূড়ান্ত বিচারে ৭৫,০০০ থেকে ১ লক্ষ একরের একটি ল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠা এবং সেগুলোকে শিল্পায়নের আওতায় নিয়ে আসা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে 11টি ইকোনমিক জোনের কাজ শুরু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে জাপানি এবং চট্টগ্রামের মিরসরাইয়ে আংশিক ভারতীয় ও আনোয়ারায় চীনা ইকোনমিক জোন গড়ে উঠছে। পর্যায়ক্রমে আরও 17টি জোনের কাজ শুরু হবে সহসা। ইকোনমিক ডিপ্লোমেসিতে আমরা চাচ্ছি বিভিন্ন দেশ থেকে আপনার বিনিয়োগ বাড়ানো। ল্যান্ড ব্যাংক তৈরির জন্য 40,000 একর ভূমি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই অবস্থায় গার্মেন্ট শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠার তাগিদ এই ব্যবসায়ীর। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা অথবা সরকারের বিভিন্ন মার পেচের জন্য বিলম্বিত না হয়। আগামী 1 দশকের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী 1 দশকের মধ্যে বিশ্বে উদীয়মান অর্থনীতিতে হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ। আর শিল্পক্ষেত্রে বিপ্লবে সেই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই সময়ে ইকোনমিক জোনগুলো হয়ে উঠবে সম্ভাবনার নতুন দুয়ার। মিরেশ্বরাই, বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। নওগাঁর মোকামে কেজি প্রতি 6 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে চালের দর। ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ভরা মৌসুমে চালের দর বাড়ছে বলে অভিযোগ কৃষক নেতার। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, ধানের সংকটে দর বেড়েছে বাজারে। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। চলতি মৌসুমে স্বর্ণা, গোল্ডেন আতপ, মামুন স্বর্ণা ও চিনি আতপ জাতের ধান মাঠ থেকে প্রায় 90% ঘরে তুলেছেন কৃষক। তাই হাটগুলোতে বেচা কেনায় জমজমাট। নওগাঁর মোকামে সব ধরনের চালের দর কেজি প্রতি 5 থেকে 6 টাকা বাড়িয়েছেন মিলাররা। এতে বাজারে গিয়ে নিম্ন আয়ের মানুষ হোঁচট খাচ্ছেন। কৃষি প্রধান দেশ, এখানে এত উৎপাদন হয়, তারপরে কেন চালের দাম বাড়ে? আমাদের বেতন তো বাড়ে না, কিন্তু চালের দাম ঠিকই বাড়ে। চালের দর বাড়ায় কমে গেছে খুচরা বেচা কেনা। মিল মালিকদের মজুত প্রক্রিয়া দর বৃদ্ধির কারণ বলছেন খুচরা ব্যবসায়ীরা। মোটা চালে আপনার 6 থেকে 7 টাকা বাড়ছে, আর সরু চালে আপনার 4 থেকে 5 টাকা বাড়ছে। আমদানি আগে যেমন দিতেছিল, কিন্তু এখন তারা আমদানি দিচ্ছে না, বিধায় তারা আমরা মনে করতেছি তারাই নিয়ন্ত্রণ করতেছে। হাটে ধানের সরবরাহ কমে যাওয়ায় দর বেড়েছে অজুহাত দেখাচ্ছেন মিল মালিক ও ব্যবসায়ী নেতারা। মজুত সরকারের নির্ধারিত নীতিমালার চেয়ে বেশি নাই, অনেক কম রয়েছে। আর যদি কোথাও বেশি থেকে থাকে তাহলে হচ্ছে আমি আহ্বান জানাতে চাই সরকার সেখানে হচ্ছে আইনগত ব্যবস্থা নিতে পারে। আর কৃষক নেতার অভিযোগ, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় মিলাররা দাম বৃদ্ধির সুযোগ দিচ্ছে। সরকারের যেখানে 21 লাখ মেট্রিক টন চাল মজুদের ক্ষমতা, তখন বেসরকারি ব্যবসায়ীদের 90 লাখ মেট্রিক টন চাল মজুদের ক্ষমতা রাখে। এই যে অসঙ্গতিপূর্ণ যে আয়োজন, এই আয়োজনের কারণেই আজকে এই দফায় দফায় লাফিয়ে মানে অসঙ্গতিপূর্ণভাবে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর মোকামে 76টি অটো ও 400 হাস্কিং মিলে প্রতিদিন 5,000 থেকে 5,500 মেট্রিক টন চাল উৎপাদন হয়। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। নদী, খাল, বিলের তরতাজা মাছের স্বাদ কে না নিতে চায়? মাছে ভাতে বাঙালির তাই মাছ কেনার আগ্রহও বেশ। সুস্বাদু মাছের চাহিদায় রাজশাহীর হরগ্রামে খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের হাঁক ডাকে প্রতিদিন জমে ওঠে বাজার। পাওয়া যায় পুকুরের চাষের মাছও। ভোরের আলো ফুটতে শুরু হয় বেচাকেনা। শীত উপেক্ষা করেই রাতভর মাছ ধরেন জেলেরা। পরে এসব মাছ বিক্রি করতে নৌকায় করে আসেন হরগ্রাম মাছ বাজারে। মাছের সরবরাহ ভালো, মিলছে
চিতল, বাঘাইর, পাবদা, ট্যাংরা, পাঙাশ সহ ছোট বড় নানা ধরনের নদীর মাছ কিনতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা পাইকার ও ক্রেতারা। দাম নাগালে থাকায় খুশি তারা। মাছগুলো আপনার সারা রাত ওরা মারে, নদীর পদ্মা নদীর মাছ, আর ফজরের পরে আড়তে নিয়ে আসে। আমরা এখান থেকে কিনে আপনার মাছ ফেরি করে বিক্রি করি। বাজারে অবকাঠামোগত নানা সমস্যায় ক্ষুব্ধ আড়তদাররা। 11-12 বছর বয়স হয়েছে, কিন্তু আমাদের বাজারে কোনো উন্নয়ন নাই, কোনো কাজ কাম নাই, রাস্তাঘাট ড্রেন 3 ফুটা, সমস্ত কিছু বিস্তারিত সমস্যা। এই সমস্যা আমাদের। নদীর মাছের চাহিদা বেশি থাকায় শহরের অন্তত 50টি বাজারের খুচরা ব্যবসায়ীরা আসেন এ আড়তে। আর প্রতিদিন নদী ও পুকুরের প্রায় 30 থেকে 35 লাখ টাকার মাছের বেচা কেনা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন GSCA। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছে সংস্থাটি। এই নির্দেশনা কার্যকর হবে 21 ডিসেম্বর মধ্যরাত থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। তবে বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে বলে জানিয়েছে GSCA। কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। আগামী জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এতে করে দেশে আটকে পড়া প্রবাসীরা শিগগিরই কর্মস্থলে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারী রুখতে দীর্ঘ প্রায় 9 মাস বন্ধ থাকার পর অবশেষে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় আগামী জানুয়ারি থেকেই অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে তারা। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী বিমান চালুর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়। বিমান চালুর ঘোষণায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এতে করে দীর্ঘদিন ধরে দেশে আটকে পড়া সাধারণ শ্রমিক সহ গৃহকর্মীরা কুয়েতে নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের আমাদের যে সমস্ত প্রবাসী শ্রমিকরা আটকে আছেন, ইনশাআল্লাহ জানুয়ারিতে ফ্লাইট চালু হতে যাচ্ছে। সরকার বাংলাদেশ বিমানকে কুয়েতে অ্যালাউ করছে, জানুয়ারি থেকে চালু করবে। এই জন্য আমরা কুয়েত প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত সরকারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখন দেশে যে আটকা পড়ে আছেন এবং 20 নম্বর দাঁড়িয়ে খাদ্যের বিষয়ে যারা আটকা পড়েছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেই আমাদের কুয়েতে এসে ফিরতে পারবে। এরই মধ্যে অন্যান্য এয়ারলাইন্সে করে ভারত ও ফিলিপিন্স থেকে কুয়েতে ফিরতে শুরু করেছে গৃহকর্মীরা। বাংলাদেশে আটকে পড়া গৃহকর্মীদেরকেও আগামী 24 ডিসেম্বর থেকে কুয়েতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে এক্ষেত্রে ফেরার পর 14 দিনের কোয়ারেন্টিনের পরিবর্তে 7 দিনের হোম কোয়ারেন্টিনে থাকার সুপারিশ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কুয়েতে প্রায় 3.5 লাখ বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি রয়েছেন। করোনার কারণে ছুটিতে দেশে ফিরে এ পর্যন্ত আটকা পড়েছেন প্রায় 14,000 প্রবাসী। সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেমো ট্রেন মেরামতের নামে কোটি কোটি টাকা হরিলুট। শর্ত ভেঙে 90 দেশি প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ। 2 লাখ টাকার যন্ত্রাংশের দাম দেখানো হয় 42 লাখ। এবং ফাইজার মডার্নার পর যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসনের টিকা। সংক্রমণ ঠেকাতে আবারও কঠিন লকডাউনে ব্রিটেনের বিভিন্ন শহর। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।